সিঙ্গাপুরে ছোট্ট একটি দ্বীপ। এর দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে এক ছোট্ট পাহাড়। লোকেরা বলে লাল পাহাড়। ওই পাহাড়ের কাছে গিয়ে যদি আদিকালের বুড়োকে জিজ্ঞেস করো পাহাড়টা লাল কেন, সে তখন বলতে শুরু করবে, অনেক অনেক বছর আগে এক সময় দেশের চারিদিকে সমুদ্রে তলোয়ার মাছ ছিল প্রচুর। জলের দিকে তাকালেই দেখা যেত মাছগুলো গিজগিজ করছে। বড় বড় ঢেউ এলে তারা ভেসে আসতো। মানুষেরা এই মাছগুলোকে ভয় পেত। কেউ ভয়ে জলে নামতো না, এমনকি জলের ধার দিয়ে হাঁটতেও সাহস করত না। সেই সময় ছেলেদের রুজি রোজগার একদম বন্ধ হয়ে গিয়েছিল। জাল দিয়ে মাছ ধরতে গেলে জাল কেটে দিত, নষ্ট করে ফেলতো নৌকা। এইভাবেই চলছিল। সিঙ্গাপুরের রাজা মহা চিন্তায় পড়লেন। তিনি ভাবতে শুরু করলেন তলোয়ার মাছের উপদ্রব থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। অনেক ভাবনা চিন্তার পর সেনাদের আদেশ দিলেন, যে অঞ্চলে তলোয়ার মাছের উপদ্রব সেই অঞ্চলে সমুদ্রের তীরে ধরে তারা সার বেঁধে দাঁড়িয়ে থাকবে। ঢেউয়ে ঢেউয়ে মাছগুলো যখন এগিয়ে আসবে ঠিক সেই সময়ে তাদের গেঁথে ফেলবে বর্ষা দিয়ে। রাজার আদেশ, অতএব তা অন্যথা হওয়ার কথা নয়। সৈন্যরা সার বেঁধে দাঁড়িয়ে পড়ল সমুদ্রের তীর বরাবর। তাদের প্রত্যেকের এক হাতে বর্ষা এবং অন্য হাতে ঢাল। তারা জোয়ারের অপেক্ষায় দাঁড়িয়ে রইল আর মনে মনে প্রস্তুত হয়ে নিল কিভাবে তারা তলোয়ার মাছকে আক্রমণ শানাবে। তারপর সেই সময় এসে হাজির হলো। জোয়ার এলো সমুদ্রে। সৈন্যরা সব প্রস্তুত, কিন্তু হলে কি হবে? সৈন্যরা আক্রমণ করার সুযোগই পেল না। মুহূর্তের মধ্যে তলোয়ার মাছ সৈন্যদের আক্রমণ করে বসলো। তাদের লম্বা লম্বা সুচলো ঠোঁট দিয়ে সৈন্যদের এফোর ওফর করে দিল। অনেক সৈন্য মারা গেল, তার চেয়ে বেশি হলো আহত। রাজা সেই জায়গায় আরেক দল জওয়ানকে দাঁড়াতে বললেন, কিন্তু মাছেরা সেই জওয়ানদেরও আঘাত করে ধরাশায়ী করে ফেলল। এইভাবে বারবার একই ঘটনা ঘটতে থাকলো। একটা ছেলে দূরে দাঁড়িয়ে থেকে এই ঘটনা দেখছিল এতক্ষণ। দেখে ছেলেটা বিমূঢ় আর বিহুল হয়ে পড়ল। ভাবলো এর একটা বিহিত হওয়া দরকার। শেষে সে রাজার কাছে ছুটে গিয়ে বলল, করছেন কি মহারাজ? এত এত সৈন্যকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। আমি তো চেষ্টা করছি, আর কি করব বলো? আপনি যদি সৈন্যদের বদলে সমুদ্রের তীর জুড়ে কলা গাছ বসানোর ব্যবস্থা করেন, তাহলে দেখবেন মাছগুলো জব্দ হয়ে যাবে, একদম কাবু হয়ে পড়বে। তাহলে মানুষ আর মারাও পড়বে না। এই প্রস্তাব শুনে রাজা ছেলেটার উপর খুবই খুশি হলেন। ওর বুদ্ধির তারিফ না করে পারলেন না। রাজা তখনই তার লোকজনকে কলা গাছ এনে সমুদ্রের তীরজুড়ে লাগিয়ে দেওয়ার জন্য আদেশ দিলেন। সৈন্যরা সে কাজ খুব তাড়াতাড়ি করে ফেলল, কারণ কাছেই ছিল মস্ত এক কলা বাগান। তারপর এক সময় আবার সমুদ্র ফুলে উঠল। তলোয়ার মাছের সমুদ্রের জল হয়ে উঠল সাদা। তাদের সংখ্যা গুণে শেষ করা যায় না। ঢেউ এসে কলা গাছে আছড়ে পড়ছে। তার সঙ্গে সঙ্গে আসতে লাগলো তলোয়ার মাছের ঝাঁক। মাছগুলো ঠোঁট লম্বা লম্বা, সুচলো। তাদের সুচলো ঠোঁট কলা গাছের নরম গায়ে এসে বিঁধছিল এবং আটকে যাচ্ছিল। তারপর ঢেউ নেমে গেলে হাজার হাজার তলোয়ার মাছ অসহায় ভাবে কলা গাছে ঝুলে ঝুলে তরপাচ্ছিল। অন্য কিছু করতে পারছিল না, কারণ সেগুলো আটকা পড়ে গেছে। সৈন্যরা তখন সহজেই লম্বা ধারালো ছুরি দিয়ে সেগুলোকে টুকরো টুকরো করে ফেলল। এই একই ঘটনা বারবার ঘটতে লাগলো। শেষ পর্যন্ত সমুদ্রের জলে আর একটাও তলোয়ার মাছ রইল না। রাজা এভাবে একে একে তলোয়ার মাছ শেষ হয়ে যেতে দেখে খুবই খুশি হলেন।
মনে মনে খুব তারিফ করলেন ছেলেটির দারুণ বুদ্ধি, কিন্তু পরে যখন একা একা ভাবতে লাগলেন খুবই অস্বস্তি হতে লাগলো। যদিও তেমন কিছু নয়, তবুও তিনি নিজের মনে বলে উঠলেন, এই ছেলে যখন বড় হবে, সর্বনাশ! ওই রকম বুদ্ধিমান ছেলে আমার সিংহাসনের পক্ষে ভীষণ বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই কথা যত তিনি ভাবেন তার ভয়ও তত বাড়ে। শেষে একা একা ভেবে উঠতে না পেরে সেনাপতিকে ডাকলেন, বললেন তার ভয়ঙ্কর দুশ্চিন্তার কথা। সেনাপতি রাজার দুশ্চিন্তার কথা বুঝলেন। তারপর তিনি আর দেরি না করে সেই ছেলের একটা কিছু ব্যবস্থা করার জন্য তৈরি হলেন। ছেলেটি থাকতো একটা ছোট্ট পাহাড়ের ওপর। সেখানে গাছপালায় ঘেরা ওর ছোট্ট কুঠির। একাই থাকতো সেখানে। সেই রাতে সেনাপতি 4 জন সৈন্যকে সেখানে পাঠালেন। সৈন্যরা এসে দেখে ছেলেটা অঘোরে ঘুমোচ্ছে কুঠির মধ্যে। হঠাৎ করে তারা ঘরে ঢুকে মেরে ফেলল ছেলেটিকে। তার রক্ত পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ল। রক্ত যে যে জায়গা দিয়ে যেমন ভাবে করালো, পাহাড়ের মাটিও তেমনি রক্তের মতো লাল হয়ে উঠল। সেই থেকে আজ পর্যন্ত ওই ছোট্ট পাহাড়টির মাটি এখনো অবধি লাল। লোকেরা নাম দিয়েছে লাল পাহাড়।